সবাইকে ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আমি হুসেন আলী। আজকে আমরা আলোচনা করব যে এমার্জেন্সি ফান্ড আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই বিষয়টাকে নিয়ে। সো এই ভিডিওটাতে আমি আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স এবং ভিউ শেয়ার করব, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। সো এবার ভিডিওর শুরুতেই একটা আমরা গল্প নিয়ে শুরু করি। সেই গল্পটা হচ্ছে এরকম যে একদল পিঁপড়া তারা গ্রীষ্মকালে অনেক পরিশ্রম করে ছোট ছোট খাবারের দানা সঞ্চয় করে নিয়ে তারা তাদের বাসায় যাচ্ছে। এবার ঠিক সেই সময় একটা ফড়িং এসে তাদেরকে বলছে যে পিঁপড়ে ভাই, তোমরা এত পরিশ্রম করছো কেন? এত কড়া গরমে কড়া রোদে তোমরা খাবার সঞ্চয় করে নিয়ে বাড়িতে রাখছো কেন? এখন তো খাবার অ্যাভেলেবেল, সব জায়গাতে খাবার পাওয়া যায়। ঠিক সেই সময় একজন পিঁপড়ে উত্তর দিল ফড়িংকে, বলছে ভাই, আমরা এই খাবারটাকে সঞ্চয় করে রাখছি শীতকালের জন্য, কারণ শীতকালে কনকনে ঠান্ডা পড়বে, তখন আমাদের পক্ষে সম্ভব হবে না বাইরে বেরিয়ে খাবার সংগ্রহ করা। এর জন্যই আমরা সেই সময়ের জন্য খাবারটাকে সঞ্চয় করে রাখছি। ফড়িং বলতে ঠিক আছে ভাই, তোমরা তোমাদের কাজ করো, আমি চললাম গান গাইতে, আনন্দ করতে। আমার কাছে এই সময়টা মানে এনজয় করার সময়, আমি এনজয় করতে চললাম। ঠিক এইভাবে দিন কেটে যায়। দেখতে দেখতে শীত চলে আসলো, চারিদিকে কনকনে ঠান্ডা, বাইরে বেরোনোর উপায় নেই। সেই সময় ফড়িং পড়ল মহাবিপদে। ফড়িংয়ের কাছে কোনো খাবার নেই, বাইরে বেরোনো যাবে না, আবার বাইরে খাবারের সংকট। তখন তার মাথায় আসলো যে যাই পিঁপড়েদের কাছে একটু সাহায্য চাইতে, যদি তারা আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করে। তারা পিঁপড়ের কাছে গেল, পিঁপড়েকে বলল যে পিঁপড়ে ভাই, কিছু আমাকে খাবার দিয়ে আমাকে রক্ষা করো, আমার প্রাণ রক্ষা করো, কারণ আমার কাছে কোনো খাবার নাই। তখন পিঁপড়ে বলল যে কেন ভাই, তুমি গ্রীষ্মকালটা কী করেছিলে যে তোমায় তখন তুমি এখনকার জন্য খাবার সংগ্রহ করে রাখতে পারোনি? ফড়িং বলছে না ভাই, আমি তখন গান গেয়ে আর নাচে নাচে পেট কাটিয়ে দিয়েছিলাম, আমি এখনকার জন্য চিন্তাই করিনি। তো বলছে ঠিক আছে ভাই, তুমি যখন সেই সময় গান গেয়ে কাটিয়ে দিয়েছিলে, তাহলে এখনও গান গেয়ে কাটিয়ে দাও। তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং গল্প, যে গল্পটা আমরা ছোটোবেলায় সকলে পড়েছি। এবার এই গল্পটা থেকে কিছু আমরা শিখতে পারবো, কারণ আজকে যে আলোচনাটা সেটা এই গল্পের সাথে অনেকটাই রেলিভেন্ট। এর জন্য আমি এই গল্পটাকে তুলে ধরলাম। এটার গল্পটা থেকে যে শিক্ষাটা হবে সেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি ফান্ড সম্পর্কে, যে আমাদের প্রত্যেককে এমার্জেন্সি ফান্ড রাখাটা কতটা জরুরি। এমার্জেন্সি ফান্ড মানে যে আপাতকালীন ফান্ড, যখন আমরা বিপদে পড়ি, যখন ফিউচারে আমাদের কোনো রকম সমস্যা আসে, আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্সেস মানে খরচা চলে আসে, তখন সেই সময়টাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারবো, সেই বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে এমার্জেন্সি ফান্ডের উপরে। এটা আমরা ওয়ান বাই ওয়ান এলাবোরেট করব সেই পয়েন্টগুলোকে, যে এমার্জেন্সি ফান্ড আমাদের কেন জরুরি। তার আগে বলবো যে ভিডিওটা পুরোটা দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ তোমাদের এই উৎসাহ আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। তাদের সমাজে কিছু লোক রয়েছে যাদের চরিত্র অনেকটা এই ফড়িংয়ের মতো। যখন তাদের কাছে টাকা থাকে, সেই টাকাটাকে কীভাবে তারা এনজয় করবে, কোথায় খরচা করবে, এই বিষয়টা কিন্তু তারা অনেক ভালো করে জানে। মানে টাকা থাকলে তাদের মাটিতে পা পড়ে না, তারা যেন উড়ে বেড়ায় এরোপ্লেনের মতো। কিন্তু তখনই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন তাদের টাকা শেষ হয়ে যায়, যখন তারা একটা বড়সড় বিপদের মধ্যে পড়ে, তখন তারা নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু তখন কিছু করার থাকে না। সো আমাদের এমার্জেন্সি ফান্ড প্রত্যেকেরই সেভিং করে রাখা উচিত, কারণ কালকে কী হবে আমরা কেউ জানি না। এবার এই জায়গাটাতে অনেকেই বলে যে কাল কিয়া হোগা কোন জানে, আজকে এনজয় করো, খাও দাও, গ্রহ মস্তি করো। এবার এই জায়গাটাতেই তো প্রবলেম। আমরা এটা জানি যে কাল কিয়া হোগা কোন জানে, কালকে কী হবে কেউ জানি না, আর এর জন্যই তো আমরা আবার কোনো কাজ করি না। উদাহরণস্বরূপ, আজকে তুমি যেই জবটা করছো, তুমি যেইভাবে শারীরিকভাবে ফিট রয়েছো, আগামীকালকে কী হবে আমরা কেউ জানি না। আজকে তোমার যে পরিস্থিতি রয়েছে, কালকে তোমার কী পরিস্থিতি হবে কেউ জানি না। কালকে তোমার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি আসতে পারে, বাড়িতে বৃদ্ধ বয়স্ক বাবা মা রয়েছে, তারা অসুস্থ হতে পারে, আরও না জানি কত রকমের সমস্যা আসতে পারে। এবারে সেই সমস্যাগুলোকে আমরা কীভাবে ওভারকাম করব, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একবারও ফিউচার প্ল্যানিং করি না। সো আমাদের এমার্জেন্সি ফান্ড অনেক অনেক জরুরি ফর প্রোটেকশনস অফ আওয়ার ফিউচার, এবং এর জন্য আমাদেরকে এখন থেকেই কাজ করতে হবে, বিকজ নাও ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হোয়েন উই হ্যাভ ক্যাপাবিলিটি টু ডু সামথিং। এবার আমরা এলাবোরেট করব যে এমন কী কী সুবিধা হবে আমাদের এমার্জেন্সি ফান্ড থাকার জন্য। সেটা হচ্ছে নাম্বার 1, আনফোর্সেবল এক্সপেন্সেস। দ্যাট মিনস যেই খরচাগুলো আমরা দেখতে পাই। আপনি মাসে যত টাকা ইনকাম করেন, সেই অনুযায়ী কিন্তু আপনার লাইফস্টাইল নির্ধারণ হয়। আপনি যদি 15,000 টাকা মাসে ইনকাম করেন, তাহলে পরে আপনার লাইফস্টাইলও হবে সেই 15,000 টাকার মধ্যেই। এবার বিষয়টা হচ্ছে আপনার কাছে যদি এমন কোনো
আনএক্সপেক্টেবল খরচা চলে আসে, যেটা আমরা দেখতে পাই না, যেটাকে আমরা প্রিডিক্ট করি না, তাহলে কিন্তু অনেক বিপদের মধ্যে পড়বে। উদাহরণস্বরূপ, তুমি যে ভিডিওটা আমার যেই ফোন দিয়ে দেখছো এই ভিডিওটা, দেখা হলে সেই ফোনটাই তোমার নষ্ট হয়ে গেল। একটা ফোনের দাম 10-15 হাজার টাকা, যেটা তোমার মান্থলি ইনকাম। এবার যদি তুমি হঠাৎ করে সেই মান্থলি ইনকামটা তোমার ফোনে লাগিয়ে দাও, তাহলে পরে দেখো তোমার যে পরিবার, সেই পরিবারকে কীভাবে মেনটেন করবে? দ্যাটস দ্য প্রবলেম। এরকম সিমিলারলি অনেক সমস্যা হতে পারে, যেমন তুমি যে বাইকটা চালাও সেই বাইকটা খারাপ হয়ে যেতে পারে, তোমার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি আসতে পারে, আর তার থেকেও যেটা বেশি, বাড়িতে কোনো অনুষ্ঠান, তোমার রিলেটিভের বিয়ে লেগে গেল, সেখানে একটা বড়সড় খরচা হয়। এই আনপ্রেডিক্টেবল, যেটাকে আমরা প্রত্যাশা করি না, যেটা আনফোরসিন, আমরা দেখতে পাই না, এরকম কিছু আমাদের খরচা চলে আসে। আর এর জন্য এমার্জেন্সি ফান্ড যদি আমাদের কাছে থাকে, তাহলে পর এরকম টাইপের যে আমাদের খরচাগুলো, সেগুলোকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এর জন্য এই ছোটোখাটো যে খরচাগুলো রয়েছে আনপ্রেডিক্টেবল, তার জন্য আমাদের লোকের কাছে গিয়ে হাত পাততে হবে না, কোনো সংস্থার কাছে হাই ইন্টারেস্ট ঋণ নিতে হবে না। এবার নাম্বার 2 যেটা বেনিফিট হচ্ছে এমার্জেন্সি সেটা হচ্ছে জবলেস অর ইনকাম রিডাকশন সিচুয়েশন। এর এখন বর্তমান সময়ে জব ক্রাইসিস সিচুয়েশনস, যদি তুমি প্রাইভেট সংস্থায় কাজ করো, তাহলে পরে সেই জবের তো কোনো ভরসা নেই। আমি সবসময় বলি এই কথাটা, কারণ তোমার আজকে যেই জবটা আছে, কালকে সেটা নাও থাকতে পারে বিভিন্ন কারণে। অথবা তোমার তুমি যেই জবটা করছো, এখন যেই স্যালারিটা পাচ্ছ, কালকে সেই স্যালারিটা তুমি নাও পেতে পারো, সেই স্যালারিটা কমে যেতে পারে। এবার এরকম সিচুয়েশনে যদি আমাদের কাছে এমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে পরে সেই টাকা দিয়ে আমরা ইজিলি আমাদের যে পরিবারের লাইবিলিটি, সেগুলোকে কিন্তু বেয়ার করতে পারবো সেগুলোকে। এবার 3 নাম্বার যেটা ইম্পর্টেন্স পয়েন্টস, সেটা হচ্ছে পিস অফ মাইন্ড। কারণ যখন আমাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চলে আসে, কিছু আনএক্সপেক্টেবল এক্সপেন্সেস চলে আসে, সেই টাইম আমরা কিন্তু খুব স্ট্রেসের মধ্যে চলে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি যে আমার এত টাকার প্রয়োজন, টাকা কোথায় পাবো, আই হ্যাভ নো মানি, আমার কোনো সেভিংস নাই, আমার কোনো এমার্জেন্সি ফান্ড নাই। এর জন্য তখন তোমাকে রিলেটিভের কাছে হাত পাততে হবে, কোনো বন্ধুর কাছে হাত পাততে হবে, নাহলে পরে তোমাকে কোনো সংস্থার কাছ থেকে হাই ইন্টারেস্ট ঋণ নিতে হবে, তারা তো বসেই আছে ভাই। এবার যে এই সিচুয়েশনটা, এখানে কিন্তু আমাদের প্রচণ্ড স্ট্রেস কাজ করে, চিন্তা কাজ করে। যদি এমার্জেন্সি ফান্ড আমাদের থাকে, তাহলে পরে এই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারবো এবং আমরা পিস অফ মাইন্ড থাকতে পারবো। এবার নাম্বার 4, সেটা বেনিফিট হচ্ছে যে অ্যাভয়েডিং ডেপ্ট। যদি আমাদের এমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে পরে সেই আপাতকালীন সিচুয়েশনগুলো যেগুলো তৈরি হচ্ছে, বা আপকামিং যে আমাদের ফিউচারে আপাতকালীন পরিস্থিতিগুলো আসবে, আমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, তখন আমরা সেই জিনিসগুলোকে ইজিলি টেকেল করতে পারবো। এবার নাম্বার 5, যে আমাদের ছোট ছোট ঋণগুলো একসময় অনেক বড় বিপদের মধ্যে ফেলে দেয়। কীরকম? আজকে তোমার ফোন খারাপ হয়ে গেল, যেই ফোনে তুমি ভিডিও দেখছো, তার জন্য তুমি 15,000 টাকা কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়ে একটা ফোন কিনবে। পরের মাসে দেখা গেল তোমার বাইকটা খারাপ হয়ে গেল, আবার তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে সেই বাইক রিপেয়ার করলে। সিমিলারলি তারপরের মাসে হয়তো তোমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, তার জন্য তোমার মেডিকেল এক্সপেন্সেস চলে আসলো, আবার কোনো সংস্থা থেকে লোন নিলে। এবার এইভাবে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি তুমি ছোট ছোট ঋণগুলোকে গ্রহণ করে একটা মোটা অ্যামাউন্ট তৈরি করে ফেলেছো, ঋণের বোঝা তৈরি করে ফেলেছো, যেগুলোকে তোমার পক্ষে ওভারকাম করা খুব মুশকিল। যদি আমরা এমার্জেন্সি ফান্ড সঞ্চয় করে রাখি, তাহলে এই ছোটো ছোটো প্রবলেমগুলোকে আমরা ইজিলি ওভারকাম করতে পারতাম, এবং ওর কাছে হাত পাততে হতো না, কারো কাছে গিয়ে আমাদের ধার নিতে হতো না। তাহলে এই যে আমাদের একটা বড়সড় প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমটাই ক্রিয়েট হতো না। আমাদের এমার্জেন্সি ফান্ড আমাদের ফ্লেক্সিবিলিটি দেয়, অনেক অপরচুনিটি দেয়। সেটা কীভাবে? তুমি যেই জব করো, সেখান থেকে 15,000 টাকা আসছে। এবার এই 15,000 দিয়ে তুমি সংসার পরিচালনা করো, তোমার বাবা মায়ের ওষুধ নিয়ে আসো, ছেলে মেয়েকে পড়াশোনা করাও, বাড়িতে যা খরচা লাইবিলিটি সব করো। এবার কোনো কারণে তোমার জবটা চলে গেল, এবার তোমার কাছে কোনো পেসিভ সোর্স নেই, কোনো এমার্জেন্সি ফান্ড নেই। এবার তাহলে কীরকম সিচুয়েশন হবে? তোমার জীবন ধারণ করা রীতিমতো কতটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, বুঝতেই পারছো। এবার যদি তোমার কাছে এমার্জেন্সি ফান্ড থাকে, সাপোজ ধরে নিলাম তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, যেটা তুমি এমার্জেন্সি ফান্ড হিসাবে সঞ্চয় করে রেখেছিলে, তাহলে 50,000 টাকা কত হচ্ছে? তারপর 15 × 45, অলমোস্ট তুমি 3 মাসের টাকা সঞ্চয় করে রেখেছো, যেটা দিয়ে আরামসে কোনো রকম তোমার পরিবারে এফেক্ট না পড়েই 3 মাস চালিয়ে নিতে পারবে। এবার এই 3 মাস তোমাকে একটা সুযোগ করে দিচ্ছে নতুন একটা কাজের খোঁজ করা। তাহলে এই যে কতটা, দেখো যে এই এমার্জেন্সি ফান্ডটা তোমাকে কতটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে নতুন করে তোমাকে শুরু করা।
তাহলে এই যে একাধিক কারণগুলো আমি বললাম, এই কারণগুলো এমার্জেন্সি ফান্ড থাকলে পরে কিন্তু আমরা খুব ইজিলি এই আমাদের লাইফ স্টাইলটাকে আরও সহজ করে নিতে পারবো, খুব সুবিধা করে নিতে পারবো। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে এমার্জেন্সি ফান্ড কার কতটা রাখা উচিত ইনকাম ওয়াইজ, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু জানতে পারলে, কিছু ইনফরমেশান পেয়ে যদি উপকৃত হয় তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। এবার সবাইকে বলবো ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিও।